মধ্যপ্রাচ্য বর্তমানে একটি গরম উনুনের উপর বসে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মিস্টার জো বাইডেন এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের যুদ্ধাঙ্গেহী মনোভাবের কোনো পরিবর্তন না হওয়ার কারণে ইউক্রেন যুদ্ধে আপাতত কোনো সুসংবাদ নাই। তবে ইউক্রেন যুদ্ধটি সম্ভবত যদি রিপাবলিকানরা ক্ষমতায় আসে আমেরিকার ক্ষেত্রে, সেক্ষেত্রে যুদ্ধটি দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করার হস্তক্ষেপ করতে পারেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় যদি ডেমোক্র্যাট ক্ষমতায় আসে হয়তো যুদ্ধের গতিপথ হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে কেউ কারো কাছেই আত্মসমর্পণ করবে না এবং অবশ্যই তারা উভয় নিজেদের অপারেশনের ব্যাপারে অতি আত্মবিশ্বাসী হয়ে তাদের যুদ্ধ তারা চালিয়ে যাবে। তবে ইউক্রেন যদি শেষ পর্যন্ত পরাজয়ের মুখোমুখি হয়, সেক্ষেত্রে ন্যাটো এবং আমেরিকা বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখনও পর্যন্ত ইউক্রেনকে রক্ষা করার ব্যাপারে তাদের নিজেদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। যদি ইউক্রেনকে অস্ত্র দিতে হয় এবং এর বাইরে আরও অধিক পরিমাণ অস্ত্র প্রদানের মাধ্যমে রাশিয়ার যেখানে ইচ্ছা সেখানে হামলা চালানোর স্বাধীনতা ইউক্রেনকে দেওয়া হয়, তাহলে হয়তো যুদ্ধের পট পরিবর্তন হতে পারে, রাশিয়া সম্ভবত চাপে পড়তে পারে। আর এমনই ধরনের কোনো সম্ভাবনা যদি দেখা দেয়, তাহলে রাশিয়ান সীমান্ত অঞ্চলবর্তী যে সকল বিমান ঘাঁটিগুলো রয়েছে সেই এয়ারফিল্ড এবং তাদের অস্ত্রের গুদামকেই টার্গেটে রূপান্তরিত করবে মিস্টার ভলোদিমির জেলেনস্কির বাহিনী। আর এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধের পট পরিবর্তনের আশা করছেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি। তবে চরম সত্য কথা এবং বাস্তবতা হলো, পশ্চিমা সমরাস্ত্র আসার পরেও তারা যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি তাদের দেয়ও, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। রাশিয়ার কিছু ক্ষয়ক্ষতি হয়তো বৃদ্ধি পেতে পারে এবং যুদ্ধের স্ট্র্যাটেজিতে নিশ্চিতভাবে রাশিয়া ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। কারণ যুদ্ধের সাথে অ্যাডাপ্টেশন বা অভিযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যেভাবে নিজেকে মানিয়ে নিতে পারে সেটি যুদ্ধের ক্ষেত্রে তার জন্য গুরুত্বপূর্ণ একটি বিজয় হিসেবে পরিলক্ষিত হয়। আর এক্ষেত্রে পশ্চিমারা ইউক্রেনকে যদি সত্যি সত্যি সমরাস্ত্র ভিত্তিক উৎপাদন ব্যবস্থার সাথে আরও দীর্ঘ সময় হামলার জন্য রাশিয়ার অভ্যন্তর ভিত্তিক কোনো ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে হস্তান্তর করে থাকে বা করার চেষ্টা করে, সেটির ক্ষেত্রে ইউক্রেনীয় ব্যবস্থা কী হবে বা সেটির ক্ষেত্রে রাশিয়ার ব্যবস্থা কী হবে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক তাদের যে সকল ভার্সাটাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেগুলোর মাধ্যমে কি পুরোপুরি পশ্চিমাদের দেওয়া সমরাস্ত্রগুলোকে নিউট্রালাইজ করতে পারবে ইউক্রেন? বন্ধুরা, এক্ষেত্রে কয়েকটি সিদ্ধান্ত অবলম্বন করতে পারে পশ্চিমা বিশ্ব। হয়তো তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিল, হয়তো তাদের যে অনুভূতি সেটি তারা প্রকাশ্যে প্রকাশ করলো না। হয়তো ইউক্রেনকে তারা এগুলো দেওয়ার পর ইউক্রেনকে বলল, তোমরা তোমাদের মতো ব্যবহার করো, আমরা এক্ষেত্রে কোনো মন্তব্য করব না। অর্থাৎ আমরা এমন ভাব করব যে আমরা তোমাদের এক্ষেত্রে কিছুই বলিনি এবং কোনো অস্ত্রই দেইনি। কিন্তু ব্যাপারটি এতটা সহজ নয়। ব্যাপারটি লুকিয়ে লুকিয়ে আপনি রাশিয়ার অভ্যন্তরে যখন হামলা পরিচালনা করবেন, তখন কিন্তু সে নিশ্চিতভাবে বুঝতে পারবে কোত্থেকে এগুলো এসেছে। একটা ব্যাপার আপনাদের বলি, ভারতের উৎপাদিত অস্ত্র যখন ইউক্রেনে গেছে ইউরোপ হয়ে, তখন কিন্তু রাশিয়া ধরে ফেলেছে। তাদের গোয়েন্দা ব্যবস্থা এতটা শক্তিশালী, মূলত আপনি চোখ বন্ধ করে কোনো কিছু চুরি করবেন, কিন্তু সেটি ভাববেন যে অন্য কেউ দেখেনি এবং সেটিকে বৈধ বলে চালিয়ে দেবেন। এতটা সহজ নয় যুদ্ধক্ষেত্রে অস্ত্রের যে সকল উৎপাদন ভিত্তিক ব্যবস্থাপনা রয়েছে সেগুলোকে আড়াল করা। আপনারা জানেন বিভিন্ন গ্রেডের অস্ত্রে উৎপাদনকারী দেশের বিভিন্ন সংকেত, কোড বা নাম থাকে। এগুলোকে যদি আপনি পরিপূর্ণভাবে পরিবর্তন করতে চান তাও সম্ভব হয় না। যেমন ইরানের কাছ থেকে যে লক্ষ লক্ষ ড্রোন পেয়েছে রাশিয়া, সেগুলো গ্যারান 2 নামে চালিয়ে দিতে চাইলেও কিন্তু রাশিয়া সেটি গোপন করতে পারেনি। অর্থাৎ বিশ্ব ব্যবস্থা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটি খুব ভালোভাবে ধরে ফেলেছে যে এগুলো অবশ্যই ইরানের উৎপাদিত ড্রোন। বন্ধুরা, ইরানের উৎপাদিত এই ড্রোনগুলো পূর্বে ততটা পরিচিত ছিল না এবং যুদ্ধক্ষেত্রে এগুলো বিশেষ অবদান রাখতে পারে সেগুলো বিশ্বাস করতো না পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্ব ইরানের ড্রোন উৎপাদন থেকে শুরু করে তাদের বিভিন্ন অস্ত্র নিয়ে হাসি তামাশা, রহস্য রস এগুলো করেছে। সৌদি আরবও এগুলো করেছে। কিন্তু যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শুরু হলো এবং ইরানের বিভিন্ন সামরিক সমরাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে যাওয়ার পর মূলত ইউক্রেনকে ধসিয়ে দিল, পশ্চিমা বা ন্যাটো ভিত্তিক সমরাস্ত্রগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে ইরানের অস্ত্রের উপর ভর করে রাশিয়া এই মুহূর্তে যুদ্ধে পজিশনে অবস্থান করছে। সুতরাং ইরানের অস্ত্রকে আপনি হেলাফেলা করবেন, তারপরে আপনি যখন বাস্তব প্রমাণ পাবেন আর কান্নাকাটি করবেন ইরানের অস্ত্র যেন এখানে আর না আসে। বন্ধুরা, ইরানের আত্মঘাতী ড্রোন এই পুরো যুদ্ধের দৃশ্যপট বদলে দিয়েছে। আপনি স্বীকার করেন বা না করেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে কম দামি সমরাস্ত্র এবং ইফেক্টিভ সমরাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যুদ্ধের গতিপথ বদলে দিতে সহায়তা করে। দীর্ঘমেয়াদী যুদ্ধে আপনি যত ব্যয়বহুল যুদ্ধাস্ত্র ব্যবহার করবেন, সেগুলো আপনার ঘাড়ের উপরে একটি বোঝা হয়ে চাপবে। আর দীর্ঘমেয়াদী যুদ্ধে আপনি টিকে থাকার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। যত কম অস্ত্র ব্যবহার করে
ইফেক্টিভ রেজাল্ট পাবেন, সেটি আপনার জন্য হবে খুব মারাত্মক গুরুত্বপূর্ণ একটি সাকসেস বা সাফল্য। আর রাশিয়া সেদিকেই হেঁটেছে। লক্ষ লক্ষ ইরানিয়ান ড্রোন আমদানি করে রাশিয়া ইউক্রেনের যে সকল লজিস্টিক বা ইউটিলিটি সাপোর্টগুলো রয়েছে সেগুলোকে ধসিয়ে দেওয়ার মাধ্যমে তাদের সহ্য ক্ষমতার বাইরে নিয়ে গেছে আক্রমণাত্মক পরিস্থিতি। এখন তারা প্রতিনিয়ত আরও নতুন নতুন ড্রোন উৎপাদনের জন্য নতুন নতুন বরাত দিচ্ছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ড্রোনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাকসেস হয়েছে রাশিয়া। তাদের নিজেদের উৎপাদিত ল্যান্সেট ড্রোন মূলত আমেরিকা এবং ইউরোপীয় অস্ত্রগুলোকে ধসিয়ে দিয়েছে। মাত্র 5 থেকে 6 কেজি ওয়ারহেড বহনকারী এই ল্যান্সেট ড্রোনগুলো এতটা সাফল্য লাভ করেছে যেগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মারাত্মক একটি বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে সামরিক বিশেষজ্ঞগণ মনে করেন। এই ল্যান্সেট ড্রোনের ক্ষেত্রে মারাত্মক কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অত্যন্ত নিচু দিয়ে উড়ে আসার কারণে এগুলো রাডারে ধরা এক প্রকার অসম্ভব। এগুলোকে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি ধ্বংস করতে পারবেন না। এর আকার এতটা ছোট এবং এতটা নিচ দিয়ে এসে উড়ে আসে, কোনো কিছু বোঝার আগেই আপনার আত্মঘাতী ড্রোনের মাধ্যমে ট্যাঙ্ক, হামবিজান, পার্সোনাল ক্যারিয়ার, কামান থেকে শুরু করে অন্য যে সকল যুদ্ধাস্ত্রগুলো রয়েছে নিখুঁতভাবে সেগুলোতে আঘাত হানছে। রাশিয়া দুইভাবে এই ড্রোনগুলো ব্যবহার করছে। একটা হচ্ছে সার্ভিলেন্স ড্রোন। এগুলো তাদের যুদ্ধক্ষেত্রে মারাত্মক কাজ দিয়েছে। সার্ভিলেন্স ড্রোনের মাধ্যমে তারা ইউক্রেনীয় বাহিনীর সঠিক অবস্থান নির্ণয় করেছে। একেবারে নিখুঁত অবস্থান নির্ণয় করার পর ওই সার্ভিলেন্স ড্রোনগুলোকে তারা আকাশেই রেখে দিয়েছে। তারপরে তারা ইস্কান্দার মিসাইল অথবা আত্মঘাতী ল্যান্সেট ড্রোনের মাধ্যমে এমনভাবে আক্রমণ চালিয়েছে, ওই আক্রমণটি আবার আকাশে উড়ন্ত সার্ভিলেন্স ড্রোনটি ভিডিও করেছে। অর্থাৎ তারা নিশ্চিত হয়েছে যে একেবারে সঠিক টার্গেটে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো অথবা আমাদের ল্যান্সেট আত্মঘাতী ড্রোনগুলো আঘাত হানছে কিনা। তারা এক প্রকার ভিডিও করেছে ওই রিকগনাইসেস ড্রোনের মাধ্যমে এবং এটি নিশ্চিত হয়েছে হ্যাঁ, শত্রুর যে মূল টার্গেট সেটি ধ্বংস হয়ে গেছে এবং সেটি অস্তিত্বহীন হয়ে গেছে। পরে তাদের কাছে আর কোনো সন্দেহের অবকাশ থাকেনি। এইভাবে তারা তাদের সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে ইউক্রেনের অভ্যন্তরভাগে যেগুলো তারা দখল করেছে সেখানেও সুনির্দিষ্ট অভিযান পরিচালনার মাধ্যমে তাদের যে টার্গেট সেটিকে ধ্বংস করার যে নিশ্চিত একটি উদাহরণ বা নিশ্চিত একটি প্রমাণ সবসময়ের জন্য ধারণ করেছে। এর মাধ্যমে তারা বুঝতে পেরেছে যে কিভাবে এটিকে ধ্বংস করতে হবে এবং কিভাবে এটিকে এখন বাধা দিতে হবে বা ডিস্ট্রয় করা যায়। অর্থাৎ রিকগনাইসেস ড্রোনটি যখন আকাশে উড়েছে তখন তারা ভিডিও ফুটেজ ধরে ধরে সেখানে সুস্পষ্ট আক্রমণের মাধ্যমে সঠিক জায়গায় আঘাত আনতে সক্ষম হয়েছে। অর্থাৎ রিকগনাইসেস ড্রোন তাদের প্রমাণ দিয়েছে যে সকল ক্ষেপণাস্ত্র এবং যে সকল আত্মঘাতী ড্রোন তারা ছুটছে সেগুলো সঠিক জায়গায় আঘাত এনেছে। যদি কখনো বিফল হয় বা লক্ষ্যভ্রষ্ট হয়েছে তারা নতুন করে আবার সেখান থেকে আক্রমণ শানিয়েছে। অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত না হানা পর্যন্ত তারা প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে গেছে। বন্ধুরা, অনেক বিষয়গুলো সামনে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাশিয়া শুরুতেই টের পেয়েছিল যুদ্ধটি দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে। যেহেতু ন্যাটো এবং আমেরিকা এবং ইউরোপীয় শক্তিগুলো ইউক্রেনকে প্রতিনিয়ত সহায়তা করছে, এখানে স্বল্পমেয়াদী যুদ্ধের কোনো সম্ভাবনাই নাই। তাই দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত দামি এবং ব্যয়বহুল ইউরোপীয় যুদ্ধ গ্রহণ করে ইউক্রেন কতদিন পর্যন্ত টিকবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। আর রাশিয়া বারবারই বলেছে এই যুদ্ধটি নিয়ে ধৈর্য হারার অপেক্ষায় রয়েছে তারা। অর্থাৎ যখন ইউরোপ, আমেরিকা এবং তাদের মিত্ররা ধৈর্যহারা হয়ে যাবে তখনই মূলত তাদের বিজয়টি নিশ্চিত হয়ে চলে আসবে। ততদিন পর্যন্ত তাদের যুদ্ধটি শুধু ক্যারি করে নিয়ে যেতে হবে। অর্থাৎ বহন করে নিয়ে যাওয়ার মাধ্যমে তারা দীর্ঘমেয়াদী যে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইউক্রেন এবং পশ্চিমাদের উপরে, সেটি তাদের উপর বোঝা হয়ে এসেছে। আর স্বল্পমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে হয়তো তারা জিতে যেত, আর দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া অল্প টাকা খরচ করে ইফেক্টিভ যখন যুদ্ধের সাকসেস বা সাফল্য পেয়েছে তখনই এটি ফলাফল হিসেবে বদলে গিয়েছে রাশিয়ার পক্ষে। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের জানাতে পারেন। অবশ্যই যে ব্যাপারগুলো আপনাদের মনে হয় যে কোনটি রাশিয়ার এই যুদ্ধে এই অবস্থায় আনতে তাদের সহায়তা করেছে, আমরা আপনাদের ব্যাপারগুলো একটু বলার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।